বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বা ফলাফল নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব ছিল অত্যন্ত সুদূর প্রসারী। এই যুদ্ধের প্রভাবে বিশ্ব রাজনীতি নতুনভাবে প্রভাবিত হয়। যে সমস্ত সমস্যাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটেছিল, যুদ্ধ শেষে সেগুলির অবসান ঘটলেও বেশ কিছু নতুন সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলো বিশ্ব রাজনীতিকে জটিল করে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি জোটকে আটকানোর জন্য বিরোধী মতাদর্শের দেশগুলি একজোট হয়েছিল। সাম্যবাদী আদর্শে বিশ্বাসী সোভিয়েত রাশিয়া, ধনতান্ত্রিক আদর্শে বিশ্বাসী মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশগুলির সঙ্গে হাত মিলিয়েছিল। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর মিত্রশক্তির মধ্যেকার পারস্পরিক সহযোগিতা ও মিত্রতামূলক সম্পর্কের অবসান ঘটে। যুদ্ধ শেষে মহাদেশীয় শক্তিধর রাষ্ট্র সোভিয়েত রাশিয়া এবং সামুদ্রিক শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র দুই প্রবল শক্তিশালী দেশ হিসাবে উঠে আসে। ফলে নিজ নিজ স্বার্থ রক্ষার জন্য উভয় রাষ্ট্রের মধ্যে সংঘাত বাধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিশ্বের অধিকাংশ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন দুই জোটে ভাগ হয়ে যায়। মার্কিন পুঁজিবাদ ও সোভিয়েত সাম্যবাদের মধ্যে আদর্শগত দ্বন্দ্বের উদ্ভব ঘটে, যা ঠান্ডা লড়াই রাজনীতি নামে পরিচিতি পায়। সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপে প্রভাব বিস্তার শুরু করলে মার্কিন যুক্তরাষ্ট্র আতঙ্কিত হয়ে পড়ে। পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, ইউগোস্লাভিয়া, আলবেনিয়া ও চেকোস্লোভাকিয়াতে সোভিয়েত মদতে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এতে আতঙ্কিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কঠোর বিদেশ নীতি গ্রহণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা ঘোষণা করা হয়। এইভাবে সোভিয়েত ও মার্কিন আদর্শগত দ্বন্দ্বের প্রভাবে ঠান্ডা লড়াইয়ের রাজনীতি শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে ইউরোপীয় দেশগুলির শক্তির তারতম্য ঘটে। কিছু দেশ শক্তিসাম্যের বিচারে এগিয়ে যায়, আবার বেশিরভাগ দেশই শক্তিসাম্যের বিচারে পিছিয়ে পড়ে। ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। এদের পাশাপাশি হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া প্রভৃতি দেশগুলো রুশ মদতে নিজেদের শক্তি অটুট রাখে। সোভিয়েত রাশিয়া তার হাতছাড়া হয়ে যাওয়া এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ড ও ফিনল্যান্ডের কিছু অংশ পুনরুদ্ধার করে। ফলে বাল্টিক সাগর থেকে ইজিয়ান সাগর পর্যন্ত সুবিশাল ভূখণ্ডের উপর রুশ নিয়ন্ত্রণ কায়েম হয়। অপরদিকে পূর্ব ইউরোপে গ্রিস ও তুরস্ককে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক ও আর্থিক সাহায্য দান করে, তাই এই দুই দেশ রুশ প্রভাব থেকে মুক্ত থাকে। এরপর ইউরোপের বেশ কিছু দেশ মার্কিন সাহায্যপ্রার্থী হয়ে উঠলে ইউরোপে শক্তিসাম্যের রূপান্তর ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে 19 শতকের সাম্রাজ্যবাদী শক্তি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়। নৌশক্তিধর দেশগুলো অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড প্রভৃতি দেশ বাণিজ্যের নামে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে যে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ কায়েম করেছিল তার অবসান ঘটতে শুরু করে। ঔপনিবেশিক দেশগুলো যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইরাক, ইরান, সুদান, লিবিয়া, আলজেরিয়া ও সে সমস্ত জায়গায় গড়ে ওঠা তীব্র স্বাধীনতা আন্দোলনের জেরে একে একে এই সমস্ত দেশ স্বাধীনতা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এশিয়া, আফ্রিকা, ল্যাতিন আমেরিকার অন্তর্গত ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্ত দেশগুলি একত্রে তৃতীয় বিশ্ব নামে আত্মপ্রকাশ করে। পরবর্তী সময়ে আলজেরিয়ার সাহিত্যিক ফ্রানজ ফ্যানন তৃতীয় বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন। এরপর থেকেই তৃতীয় বিশ্ব শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে।
স্বাধীনতা লাভের পর তৃতীয় বিশ্বের দেশগুলি একজোট হয়ে নির্জোট অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা ঘটায়। এ ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা নেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতন্ত্র জোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোটের বাইরে থাকার নীতিই হল জোট নিরপেক্ষ নীতি। জোট নিরপেক্ষ আন্দোলন প্রসারের লক্ষ্যে একে একে অনুষ্ঠিত হয় বান্দুং সম্মেলন, কায়রো সম্মেলন, বেলগ্রেড সম্মেলন প্রভৃতি। প্রথম বিশ্বযুদ্ধের পর যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ বা লিগ অফ নেশনস গঠিত হয়েছিল, সেই একই উদ্দেশ্য নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। অর্থাৎ আগামী দিনে আজ যাতে বিশ্ববাসী তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি না হয়, সেই লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় জাতিপুঞ্জ 24শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দ। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া ও ইংল্যান্ডের উদ্যোগে গড়ে ওঠে। এছাড়া বলা যায় যে এই বিশ্বযুদ্ধের ভয়াবহ রূপটা কথা বলা যেতে পারে হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে যে মহাযুদ্ধের সূচনা ঘটেছিল, জাপান কর্তৃক নিঃশর্ত আত্মসমর্পণের মধ্যে সেই নরমের যজ্ঞের অবসান ঘটে। ইতিপূর্বে বিশ্ব ইতিহাসে এই ধরনের ভয়ঙ্কর বীভৎস যুদ্ধ ঘটেনি। প্রথম বিশ্বযুদ্ধ অপেক্ষা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক গুণ বেশি। নাৎসি সেনাদের আক্রমণে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়ায় অজস্র ঘর বাড়ি, কলকারখানা, সেতু ধ্বংস হয়ে যায়। যুদ্ধের পরিণামে শুধুমাত্র ব্রিটেনের প্রায় 20 লক্ষ ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে যায়। অপরদিকে মিত্রপক্ষ জোটের পাল্টা আক্রমণে জার্মানির প্রায় 15 লক্ষ ঘরবাড়ি, 2000 সেতু ধ্বংস হয়। ইটালির প্রায় 90% এবং জাপানের শতকরা 95% নৌবহর নিশ্চিহ্ন হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ তার সভ্যতার সংকট প্রবন্ধে উগ্র জাতীয়তাবাদকে সভ্যতার ভয়াবহ বিপদ বলেছেন। আমরা এই উগ্র জাতীয়তাবাদ দেখতে পাই স্বদেশ এবং স্বজনের প্রতি আকৃষ্ট হয়ে যখন জাতীয়তাবাদ জাত্যাভিমানে পরিণত হয়, তখন তা উগ্র জাতীয়তাবাদের রূপ নেয়। উগ্র জাতীয়তাবাদে নিজেদের সমাজ, সভ্যতা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান সব কিছুকেই শ্রেষ্ঠ এবং অন্য জাতির সব কিছুই হেয় করার প্রবণতা দেখা দেয়। জার্মান ঐতিহাসিক হেনরিক ভন টাইটাসকা বার্নহার্ডিন প্রমুখ প্রচার চালান যে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হল জার্মানির টিউটনিক জাতি। জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম বিশ্বজুড়ে টিউটনিক জাতির শ্রেষ্ঠত্বের প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। ব্রিটিশ লেখক হোমার লি অ্যাংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেন। ক্লেমেন্সো ও পয়েনকারে সহ ফ্রান্সের নেতাগণ ফরাসি ল্যাটিন জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরে বলেন, লাতিন সভ্যতার সঙ্গে টিউটনিক সভ্যতার সংঘর্ষ নিশ্চিত। এর হাত থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় হলো আন্তর্জাতিকতাবাদ। এই আন্তর্জাতিকতাবাদ হলো এমন এক অনুভূতি যা ব্যক্তিকে বিশ্ব সৌভ্রাতৃত্ববোধে উদ্দীপ্ত করে। এই মতবাদে ব্যক্তি শুধু নিজ রাষ্ট্র নয়, নিজেকে বিশ্বের এক নাগরিক বলে মনে করে। রবীন্দ্রনাথ, দান্তে প্রমুখের ধারণায় বিশ্বরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আন্তর্জাতিকতার আদর্শ সফল হতে পারে। প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বোধ বাড়ে। মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি উড্রো উইলসনের 14 দফা দাবির মধ্যে দিয়ে আন্তর্জাতিকতাবাদের আদর্শ ঘোষিত হয়, যা পরবর্তীকালে প্রথমে লিগ অফ নেশনস গঠিত হয়েছিল। সেই উদ্দেশ্য নিয়ে পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যাতে আগামী দিনে বিশ্বে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আর কোনো বিশ্বযুদ্ধে এত হানাহানি, এত ক্ষয়ক্ষতির মুখে না পড়ে। এর জন্যই গঠিত হয় জাতিপুঞ্জ, যাতে আলাপ আলোচনার মাধ্যমে পারস্পরিক সহাবস্থান এবং শান্তিপূর্ণভাবে বিবাদ বিসম্বাদের মীমাংসা করা যায়। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট